সবাইকে শুভেচ্ছা। আজ আমরা আলোচনা করব বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিদ্যাপতি ও জয়দেব প্রবন্ধটি। এই প্রবন্ধটি বিবিধ প্রবন্ধের প্রথম খণ্ড থেকে নেয়া। আলোচনা শুরুর পূর্বে আমরা বিদ্যাপতি ও জয়দেবের সংক্ষিপ্ত পরিচয় জেনে নেব। উল্লিখিত এই দুজন ব্যক্তি বৈষ্ণব কাব্যের ধারায় সবচেয়ে জনপ্রিয় দুটি নাম। এদের মধ্যে বিদ্যাপতি হচ্ছেন পঞ্চদশ শতকের বৈষ্ণব কবি, যিনি সংস্কৃত, অভট্ট ও মৈথিলি ভাষায় বৈষ্ণব পদ লিখেছিলেন। তার কিছু লাইন আমাদের সাহিত্য রসিকদের বা বাংলা পদাবলীর ভক্ত তাদের সবারই জানা। আমি দুটো লাইন বলছি। সখী হামারি দুঃখের নাহি ওর, এ ভরা বাদর মাহ ভাদর শূন্য মন্দির মোর। তার রচিত এই পদাবলীর ভাষা ব্রজবুলি নামে পরিচিত। অন্যদিকে জয়দেব হচ্ছেন দ্বাদশ শতকের বাঙালি কবি, যিনি সংস্কৃত ভাষায় গীত গোবিন্দম নামে একটি কাব্য লিখেছিলেন। জয়দেব লক্ষণ সেনের সভাকবি ছিলেন। তার সম্পর্কে একটা মিথ প্রচলিত এবং তার ভক্তরা অনেকেই বিশ্বাস করেন যে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং নিজে এসে তার কাব্যের একটি লাইন লিখে দিয়ে গিয়েছিলেন। ফিরে আসি মূল আলোচনায়। এই প্রবন্ধের মূল আলোচ্য বিষয় বিদ্যাপতি ও জয়দেবের কাব্যের প্রকৃতিগত পার্থক্য। তবে এই আলোচনা করতে গিয়ে তিনি তার পূর্ববর্তী বাঙালি গীতিকবিদের পরিচয়, ভারতীয় সাহিত্যে কবিতার বিষয়গত ও প্রকৃতিগত পরিবর্তনের কারণ, গীতিকবিতা যারা লেখেন অর্থাৎ সেই গীতিকবিদের শ্রেণীকরণ এবং ভালো কবির গুণ সম্পর্কে তিনি আলোচনা করেছেন। তিনি আলোচনা শুরু করেছেন বাংলা সাহিত্যের সবচেয়ে সমৃদ্ধিশালী শাখা গীতিকবিতা দিয়ে। তার মতে এই বৈষ্ণব কবিগণ হচ্ছেন গীতিকবিতার সাগর বিশেষ। বাংলার প্রাচীন কবি জয়দেব থেকে এই বৈষ্ণব কাব্যে শুরু, আর তারপর বিদ্যাপতি, চণ্ডীদাস, জ্ঞানদাস, গোবিন্দ দাস এই প্রমুখ ব্যক্তিগণ বাংলা সাহিত্যে পদাবলীর ধারাকে সমৃদ্ধ করেছেন এবং এই ধারায় পরবর্তীতে আরো অনেক উৎকৃষ্ট কবি জন্মগ্রহণ করেছিলেন। তবে একটা সময় এই যে পদাবলীর ধারা, এই পদাবলীর ধারা পেরিয়ে বাংলা সাহিত্য এসে পড়ে কাহিনী কাব্যের ধারায়। আমরা দেখি লিখিত হচ্ছে মঙ্গল কাব্য, কিংবা সেই সময় রোমান্টিক প্রণয় উপাখ্যান অনেকগুলো অনুদিত হচ্ছে বাংলা ভাষায়। তবে মঙ্গল কাব্যের সর্বশেষ কবি ভারতচন্দ্র রায়গুণাকর পরবর্তী সময়ে এসে রসমঞ্জরি নামে একটি গীতি কবিতার বই লেখেন। তারপরে আমরা পাই রামপ্রসাদ সেনের শ্যামা সঙ্গীত। তারপরে এলো কবিওয়ালাদের যুগ। এই কবিওয়ালারা বিশেষ করে রাম বসু, হরি ঠাকুর, নিতাই দাস, এইসব কবিওয়ালারা কিছু কিছু কবিতা লিখেছিলেন যেগুলো খুবই উৎকৃষ্ট, কিন্তু তাদের অধিকাংশ রচনাই মানহীন। এই যে আমরা এতক্ষণ কথা বলছি যে কবিতা নিয়ে, যে কবিতার ধারায় আমরা পরিবর্তনগুলো দেখছি, বৈষ্ণব পদাবলী, তারপরে কাহিনী কাব্য, এরপরের ভক্তিগীতি, তারপরে যে কবিওয়ালারা বিভিন্ন বিষয় নিয়ে কবিতা লিখছেন, এই যে কবিতার বিষয়গত পরিবর্তন কিংবা প্রকৃতিগত যে পরিবর্তনগুলো হচ্ছে, এর পিছনে কি কোনো সুনির্দিষ্ট কারণ আছে? লেখক বঙ্কিমচন্দ্রের মতে এই কাব্যের যে বিষয়গত পরিবর্তন কিংবা প্রকৃতিগত পরিবর্তন, এর পিছনে কিছু সুনির্দিষ্ট কারণ আছে। আমি এখন তার লেখা থেকে মাত্র 3টি লাইন আমি কোট করব। সাহিত্য দেশভেদে, দেশের অবস্থা ভেদে অসংখ্য নিয়মের বশবর্তী হইয়া রূপান্তরিত হয়।
সাহিত্য দেশের অবস্থা এবং জাতীয় চরিত্রের প্রতিবিম্ব মাত্র। যে সকল নিয়ম অনুসারে দেশভেদে রাজবিপ্লবের প্রকারভেদ, সমাজ বিপ্লবের প্রকারভেদ কিংবা ধর্ম বিপ্লবের প্রকারভেদ ঘটে, সাহিত্যের প্রকারভেদ সে সকল কারণেই ঘটে। আমরা এর উদাহরণ দিলে বিষয়টি অনেকটা পরিষ্কার হবে। বঙ্কিমচন্দ্র নিজেই এই প্রবন্ধে ভারতীয় সাহিত্যের গতি প্রকৃতি নিয়ে একটা উদাহরণ দিয়েছেন। আমরা দেখি যে ভারতবর্ষে যখন আর্যরা অনার্যদের সঙ্গে যুদ্ধ বিবাদে লিপ্ত, সে সময় লেখা হচ্ছে রামায়ণ, যেটা হচ্ছে আর্যদের বীরত্ব গাথা। তারপর একটা সময় ভারতবর্ষের অধিকাংশ জায়গা আর্যদের দখলে আসলো বা করায়ত্ত হল। এরপর এই যে বিপুল দেশ তাদের করায়ত্ত, বাইরের শত্রুদের ভয়ও আর নেই, এই দেশটা কে ভোগ করবে, কে শাসন করবে? শুরু হলো ভ্রাতৃবিবাদ, যার ফল আমরা দেখলাম মহাভারত। জর্জার মুল্লুকতার একটা সময় এই সমগ্র ভারত যারা বলশালী বা প্রভাবশালী তাদের করায়ত্ত হলো। দেশের পরিস্থিতি তখন অনেকটা স্থিতিশীল। এই পরিবেশে উৎপাদন যেমন বাড়ল, বাণিজ্যও বাড়ল ঠিক তেমন গতিতে। প্রত্যেকটা নদীর তীরে বাণিজ্য কেন্দ্র স্থাপিত হলো, মাথা তুলে দাঁড়ালো অনেক বড় বড় অট্টালিকা। মানুষজন অনেকটা সফল কাম এবং সুখী হলো। এই যে সুখ এবং এই যে কৃতিত্ব, এর ফল হলো ভক্তিশাস্ত্র এবং দর্শনশাস্ত্র। ভালোভাবে খেয়াল করলে একটা জিনিস লক্ষ্য করবেন যে যখন মানুষের টাকা পয়সা বেশি হয় তখন মানুষ ধর্মাচরণে মন দেয়, এবং সেই সময় এই ভক্তির প্রাবল্য এত বেশি বেড়ে যায় যে মানুষের বিচার বুদ্ধি কিংবা যে সাধারণ কাণ্ডজ্ঞান যাকে বলে সেগুলো লোপ পাওয়ার উপক্রম হয়। সে সময় ধর্মই হয়ে ওঠে তৃষ্ণা, ধর্মই আলোচনার বিষয়, সাহিত্যের বিষয়। এক কথায় মানুষ ওই যে আমরা বলি না রোগগ্রস্ত হয়, ঠিক সেই রকম মানুষ ধর্মগ্রস্ত হয়ে পড়ে। এই ধর্মগ্রস্ততার ফল ভারতীয় সাহিত্যে আমরা যেটা লক্ষ্য করি সেটা হচ্ছে পুরাণ। কিন্তু শুধুমাত্র এই যে সমৃদ্ধ অর্থনৈতিক পরিবেশে মানুষ কি এই ধর্ম নিয়েই মেতে থাকবে? সেটা তো হতে পারে না। এই সময় একদিকে যেমন ধর্মের স্রোত বয়, আর একদিকে ভোগের চোরা স্রোত বয়ে যেতে থাকে। আমরা সেই সময়কার সাহিত্যে এই যে ভোগবিলাসের চিত্রটাও আমরা দেখতে পাই, যেগুলো দেখতে পাই কালিদাসের নাটক আছে সেখানে। যাই হোক, এই আর্যরা যখন আমাদের এই বাংলা প্রদেশে আসলো, এখানকার আবহাওয়া, খাদ্যাভ্যাস, জলবায়ু, এখানকার প্রকৃতি সবকিছু তাদেরকে অলস এবং ভোগবিলাসী এবং পাশাপাশি প্রচেষ্টা রহিত অর্থাৎ নিশ্চেষ্ট করে তুলল, উচ্চাকাঙ্ক্ষা শূন্য করে তুলল। এই ধরনের ইচ্ছা শূন্য, নিশ্চেষ্ট, গৃহসুখ পরায়ণতা তাদের চারিত্রিক বৈশিষ্ট্য হয়ে উঠল। ফলে এদের দ্বারা তৈরি হলো বিচিত্র ধরনের এক কাব্য, যার নাম গীতিকাব্য। সেই প্রাচীন কাল থেকে বঙ্কিমচন্দ্রের সময় পর্যন্ত প্রায় 1000 বছর ধরে বাংলা সাহিত্যে এই গীতিকাব্যের প্রাধান্য। এই বঙ্গীয় গীতিকবিদের বঙ্কিমচন্দ্র 2 ভাগে ভাগ করেছিলেন। এর একটি দল যারা তাদের কবিতায় প্রকৃতির বর্ণনাকে প্রাধান্য দেয়, আর এক দল প্রাধান্য দেয় মানব হৃদয়কে। যারা বাইরের প্রকৃতিকে কাব্যের বিষয়বস্তু করে তোলেন বা বাইরের প্রকৃতিকে বিষয়বস্তু হিসেবে গুরুত্ব দেন, সেই ধারার কবি হচ্ছেন জয়দেব। আর যারা মানুষের হৃদয়কে প্রাধান্য দেন বা হৃদয়ের দিকে দৃষ্টি দেন, সেই শ্রেণীর কবি হচ্ছেন
বিদ্যাপতি। জয়দেব এবং বিদ্যাপতি দুজনেই রাধাকৃষ্ণের প্রেমলীলা নিয়ে কাব্য লিখেছিলেন, কিন্তু জয়দেবের কবিতায় বাইরের প্রকৃতির প্রাধান্য। ফলে আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় আছে, সেই পঞ্চ ইন্দ্রিয় দ্বারা এই কবিতাগুলো রস আস্বাদন করতে হয়। কবিতা হয়ে ওঠে ইন্দ্রিয়ের অনুগামী। অন্যদিকে বিদ্যাপতি, চণ্ডীদাস এসব কবিরা যে কবিতা লেখেন, সেখানে তারা দৃষ্টি দেন মানুষের হৃদয়ের দিকে। ফলে তাদের কবিতা হয়ে ওঠে ইন্দ্রিয়ের সংস্রব শূন্য, বিলাস শূন্য, পবিত্র। এজন্য বঙ্কিমচন্দ্র বলছেন, আমি আবারও কোট করছি, জয়দেবের গীত রাধাকৃষ্ণের বিলাসপূর্ণ, বিদ্যাপতির গীত রাধাকৃষ্ণের প্রণয়পূর্ণ। জয়দেব ভোগ, বিদ্যাপতি আকাঙ্ক্ষা ও স্মৃতি। জয়দেব সুখ, বিদ্যাপতি দুঃখ। জয়দেব বসন্ত, বিদ্যাপতি বর্ষা। জয়দেবের কবিতা স্বর্ণহার, বিদ্যাপতির কবিতা রুদ্রাক্ষমালা। জয়দেবের গান মুরজ বীণা সঙ্গিনী স্ত্রীকণ্ঠ গীতি। বিদ্যাপতির গান সায়াহ্ন সমীরণের নিঃশ্বাস। এখানে জয়দেব কিন্তু একা নন, তিনি একটি শ্রেণীর প্রতিভু, যে শ্রেণীতে আছেন ভারতচন্দ্র। অন্যদিকে বিদ্যাপতি যে শ্রেণীর প্রতিভু, সেই শ্রেণীতে পড়েন অন্যান্য বৈষ্ণব কবিরা, বিশেষ করে চণ্ডীদাস, জ্ঞানদাস, গোবিন্দ দাস প্রমুখ ব্যক্তিগণ। বর্তমান সময়ের বাঙালি গীতিকবিদের বঙ্কিমচন্দ্র আরেকটি ভিন্ন শ্রেণীভুক্ত করেছেন। এখনকার কবিরা ইংরেজ গীতিকবিদের অনুগামী। আগের কবিরা কেবল নিজেকে চিনতেন এবং তার নিকটবর্তী কোনো কিছুকে চিনতেন। ফলে তাদের যে কবিতার বিষয়, সেটা হতো অনেকটা সংকীর্ণ, কিন্তু সংকীর্ণ হলেও সেই কবিতায় ছিল, তার যে কবিত্ব গুণ ছিল, সেটা ছিল প্রগাঢ়। আর বর্তমান সময়ে যারা কবিতা লিখছেন, তারা একই সাথে জ্ঞানী, বৈজ্ঞানিক, ইতিহাসবেত্তা, আধ্যাত্মিক তত্ত্ববিদ। তাদের চিন্তা যেমন বহুগামী, কবিতাও তেমন বহুগামী, বহু বিষয়িনী। এসব কবিদের কবিতায় বৈচিত্র্য আছে, কিন্তু কবিত্ব গুণ ততটা প্রগাঢ় নয়। যাই হোক, মানুষের অন্তঃপ্রকৃতি বা হৃদয়ের সাথে বাইরের প্রকৃতির একটা সম্পর্ক আছে। বাইরের প্রকৃতির গুণে যেমন হৃদয়ে ভাবান্তর ঘটে, তেমনি নিজের হৃদয়ের গুণে বাইরের জিনিসকেও নতুন লাগে। এজন্য কবিতায় যখন বাইরের প্রকৃতির বর্ণনা করা প্রয়োজন, তখন সেটা করতে হয় নিজের হৃদয়ের বা নিজের অন্তঃপ্রকৃতির ছায়া সমেত। আবার যখন নিজের হৃদয়ের কথা বলা প্রয়োজন বা কবিতায় বর্ণনা করতে চান, সে সময় বাইরের প্রকৃতিকে প্রাধান্য দেওয়া উচিত। যাকে বলে একের আয়নায় অন্যের মুখ দেখা। যিনি এটা পারেন, তিনি সুকবি। আর যখন এর ব্যতিক্রম ঘটে, সে সময় কবিতা হয়ে ওঠে ইন্দ্রিয় আসক্তির দোষে দুষ্ট, নতুবা আধ্যাত্মিকতার দোষে দুষ্ট। এখানে একটা ব্যাখ্যা দেওয়া প্রয়োজন। সেটা হচ্ছে, বঙ্কিমচন্দ্র এখানে আসক্তি বা ইন্দ্রিয়পরতা বলতে ভোগাসক্তিকে বোঝাচ্ছেন না, বরং এই যে আমাদের চক্ষু, কর্ণ, এইসব যে ইন্দ্রিয় আছে, সেই ইন্দ্রিয়ের অনুরক্তিকে বোঝাচ্ছেন। আর লেখক এখানে ইন্দ্রিয়পরতার দোষে দুষ্ট একজন এবং আধ্যাত্মিকতার দোষে দুষ্ট একজন কবির উদাহরণ দিয়েছেন। সেই ইন্দ্রিয় আসক্তির দোষে দুষ্ট কবি হচ্ছেন জয়দেব এবং আধ্যাত্মিকতার দোষে দুষ্ট কবি হচ্ছেন ওয়ার্ডসওয়ার্থ। শেষ করছি আজকের ভিডিও। যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে, তাহলে লিখবেন কমেন্ট সেকশনে। সবাইকে ধন্যবাদ।